যে সম্মান রেখে পীরজাদা নওশাদ সিদ্দিকী মুফতি আব্দুল মাতিন সাহেবকে হাত দেখিয়ে বললেন যে আপনি চালিয়ে যান, এই সম্মানটার প্রয়োজন। মাননীয় মন্ত্রীর কাছে বিনয়ের সঙ্গে দাবি করছি, আপনি আসুন, এই প্রতিষ্ঠানগুলো দেখুন। বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস সমস্ত কিছু আমরা পড়ানোর পরেও কেন এই কথা আমাদের শুনতে হবে? কেন এই কথা আমাদের বলতে হবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিন মিডিয়া। আজকের সারাদিন দেখছি আমি সোশ্যাল মিডিয়ায় এই ফটোগুলো ঘোরাঘুরি করছে। মুফতি আব্দুল মাতিন সাহেব এবং পীরজাদা নওশাদ সিদ্দিকী, বিশেষ করে ফেসবুকের জগতে বেশি ঘোরাঘুরি করছে এই ফটোগুলো। এই ফটোতেই অনেক মানুষ লিখে রেখেছে যে এই দৃশ্যগুলো খুবই সুন্দর। সকল বিষয় আমি আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে মুফতি আব্দুল মাতিন সাহেব সেখানে কি বক্তব্য রেখেছিলেন সেটা আপনাদের একটু শোনার প্রয়োজন আছে। শুনেন। বাজেট প্রসঙ্গে সংখ্যালঘু এবং সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের যে বাজেট কম করা হয়েছে, এটা নিয়ে কম বা বেশি দিয়ে অনেকে বলছেন যে ওটা বন্ধ হওয়া উচিত। তো যদি সেটা তাই হয় তাহলে তো এবারে বাজেট করার আগেই তো এটা করলে ভালো ছিল। বাজেটে যখন রয়েই গেছে এবং এর যখন মন্ত্রী আছে, আমাকে একটু বলতে দিন প্লিজ, এর যখন আমাদের মন্ত্রী সাহেব এখানে রয়েছেন, তো আমি তাকে অনুরোধ করছি 2165.42 কোটি টাকা যেটা এই বাজেটে পাস হয়েছে, বাজেট বেশি হলেই যে উন্নতি হবে আর বাজেট কম হলে যে উন্নতি মোটেই হবে না, আমি তা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আসলে যদি কারোর উন্নয়নের সদিচ্ছা থাকে, অল্প বাজেটের মধ্য দিয়েও উন্নয়ন ঘটানো যায়। আমাদেরকে বুঝতে হবে একটা জিনিস, আমার এই পূর্ণাঙ্গ দেহটা, আমি ভালোই আছি, সুস্থ আছি, ভালো আছি, কিন্তু আমার এই দেহের 65 কিলো দেহের ভিতরে সামান্য একটা আঙুলের আগায় যদি কোনো ঘা হয়, যদি কেটে যায়, আমাদের বুঝতে হবে যে গোটা দেহটাই কিন্তু অস্থির হয়ে যায়। সুতরাং পশ্চিমবঙ্গের কম বেশি 9 কোটি মানুষ, ভারতবর্ষায় যদি সুস্থ থাকে তাহলে আমাদের দেশ, আমাদের বাংলা সবটাই সুস্থ থাকবে। এই একই রাজ্যে, একই দেশে কেউ সুস্থ আর কেউ অসুস্থ এমন যদি হয়, তাহলে সুনিশ্চিত করে ভাবতেই হবে যে আমরা কেউই সুস্থ নই। সুতরাং আমি, মন্ত্রী মহোদয় এখানে রয়েছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করে শুধু এতটুকুই কথা বলতে চাইছি যে একটা সুস্থ দেহ রাখার জন্য সংখ্যালঘু মানেই অনেকে মনে করেন যে শুধু মুসলিম, এটা নয়। সংখ্যালঘুদের ভিতর শিখও আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ ধর্মাবলম্বী তারাও আছে। সংখ্যালঘুদের জন্য যতটুকু অতিরিক্ত পাস হয়েছে, আমি মনে করি, আমি বিশ্বাস করি সকলের জন্য সমানভাবে এই অর্থ যাতে খরচ করা হয় এবং সর্বোপরি উন্নয়নের জন্য, উন্নয়নের চোখ দিয়ে একটু সদিচ্ছা থাকাটার প্রয়োজন বলে আমি সদিচ্ছার দৃষ্টি আকর্ষণ কামনা করছি। মাননীয় স্পিকার, আজকে মাদ্রাসা নিয়ে যে কথাগুলো উঠছে বারবার আমাদের শুনতে হয়, আমি অনুরোধ করছি, খুব বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি, মাদ্রাসা শিক্ষা কোনো নূতন নয়, এটা অনেক প্রাচীন শিক্ষা ব্যবস্থা। পশ্চিমবঙ্গে প্রথমত 2 ধরনের মাদ্রাসা আছে, একটা সরকারি সাহায্যপ্রাপ্ত আর একটা সরকারি সাহায্যপ্রাপ্ত নয়। যেগুলো সরকারি সাহায্যপ্রাপ্ত, এই মাদ্রাসা আবার 2টো ভাগে বিভক্ত আছে, একটা সিনিয়র মাদ্রাসা, একটা হাই মাদ্রাসা। মনে রাখতে হবে এই মাদ্রাসাগুলোর নামই শুধু মাদ্রাসা, একেবারে হাই স্কুলের যাবতীয় সিলেবাস, বাংলা, ইংরাজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস সমস্ত সাবজেক্ট সেখানে পড়ানো হচ্ছে। আর একটা বিষয় যেটা রয়েছে খারিজি মাদ্রাসা। এই খারিজি মাদ্রাসা আমি ব্যক্তিগতভাবে 35,000 বাচ্চার অভিভাবক, আমি অনেকগুলো খারিজি মাদ্রাসা আমার রয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি, আমন্ত্রণ জানাচ্ছি, এই মাদ্রাসাগুলো কারা পড়ে প্রথমে ভাবতে হবে। কোন সমাজ থেকে তারা উঠে আসে, কত গরিব জায়গা থেকে তারা উঠে আসে, এবং তারা খারিজি মাদ্রাসায় পড়ে বলে এই নয় যে তারা কোনো সরকারি স্কুলের সঙ্গে তাদের সংযুক্ত নেই। তাদের থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা আমাদের করতে হয়। পাশাপাশি তারা কাছাকাছি কোনো না কোনো প্রাইমারি স্কুল, কোনো না কোনো হাই স্কুল, কোনো না কোনো সিনিয়র মাদ্রাসা, কোনো না কোনো হাই মাদ্রাসার সঙ্গে তাদের অবশ্যই টাই আপ রেখে, অবশ্যই তাদেরকে টাই আপ করেই আপনি জানবেন। এটা কিন্তু এটা বলছেন এখানে মাননীয় স্পিকার সাহেব কিন্তু বলেছেন, যেটা গোটা দুনিয়া দেখছে, লাইভ চলছে। যত চিৎকার চেঁচামেচি করবেন,
যত চিৎকার চেঁচামেচি করবেন ততই কিন্তু আমাদের সম্মান নষ্ট হবে, পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মান নষ্ট হবে। মাননীয় সদস্য এটা বারবার শুভেচ্ছা। মনে রাখতে হবে। মাননীয় সদস্য শুভেচ্ছা, শান্তন। ডাক্তার ইঞ্জিনিয়ার সবই তৈরি হবে। আপনার আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি, মাননীয় মন্ত্রীর কাছে আমি বিনয়ের সঙ্গে দাবি করছি, আপনি আসুন এই প্রতিষ্ঠানগুলো দেখুন। বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস সমস্ত কিছু আমরা পড়ানোর পরেও কেন এই কথা আমাদের শুনতে হবে, কেন এই কথা আমাদের বলতে হবে? সমস্ত শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই খারিজি মাদ্রাসা থেকে পাশ করা ছেলে তাও একটা দিন ভালো ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, ইঞ্জিনিয়ারও হচ্ছে। চলবে কিনা? সংবিধান যেখানে অধিকার দিয়েছে, সংখ্যালঘুদের যে অধিকার রয়েছে, সেই সংখ্যালঘুদের অধিকার আপনাকে অধিকার দিয়েছে আমাকে সংবিধান, অধিকার দিয়েছে আজকের এই সদন, অধিকার দিয়েছে স্পিকার। আমার বক্তব্য বন্ধ করতে হলে স্পিকার সাহেব বলবেন আমি 1 মিনিটে বন্ধ করব। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। এখন প্রশ্ন বাংলার সেই সকল মানুষের কাছে যারা এই ফটোটাকে নিয়ে বেশি হাইলাইট করছে, মুফতি আব্দুল মাতিন সাহেব এবং পীরজাদা নওশাদ সিদ্দিকীর। আসলে কি এই দিনটা আমরা চাইনি? একটা সময় কি আমরা চাইনি যে এই যে দাদা হুজুরের সিলসিলার ভিতরে এই যে দুটো ভাগাভাগি হয়েছে, যে 2-3 জনের কারণে, যারাই বা নোংরা ভাষা ব্যবহার করেছিল তাদের কারণে, আমরা কি চাইনি এই মতভেদগুলো আলাদা জায়গায় রেখে এই জাতির মানুষগুলো এক জায়গায় হোক? আমরা চেয়েছিলাম তো। কিন্তু তারপরে যে জঘন্য গালাগালিগুলো আমাদের শুনতে হয়েছিল এই ফুরফুরার কিছু পীরজাদার মুখ থেকে, সেগুলো কিন্তু অসাধারণ ছিল। মুফতি আব্দুল মাতিন সাহেব এবং পীরজাদা নওশাদ সিদ্দিকীর, যে দুজনাই পাশাপাশি বসে আছে আগে পিছনে, এবং যখন মুফতি আব্দুল মাতিন সাহেব বক্তব্য রাখছিলেন সেই সময় ওখানে কিছু শ্রেণীর মানুষ হাঁকাচেল্লা করে। কি ধরনের মানুষ তারা সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু সেখানে মুফতি আব্দুল মাতিন সাহেব পিছনে তাকিয়ে দেখে কার দিকে? পীরজাদা নওশাদ সিদ্দিকীর দিকে। কেন? তিনি কোথাও না কোথাও জানেন যে অ্যাটলিস্ট সে আমাদেরই লোক। বিভেদ আমাদের ভিতরে যতই থাকে না কেন, অ্যাটলিস্ট সে আমাদেরই লোক। সেই জায়গাটায় যে সম্মান রেখে পীরজাদা নওশাদ সিদ্দিকী মুফতি আব্দুল মাতিন সাহেবকে হাত দেখিয়ে বললেন যে আপনি চালিয়ে যান, ওদের কথা রাখেন, আপনি চালিয়ে যান। এই যে সম্মান, এই সম্মানটার প্রয়োজন। এই সম্মানটা 2010 থেকে আমরা কোনোদিন মুফতি আব্দুল মাতিন সাহেব বলেন, কাইম সাহেব বলেন এবং তার পিতা আরো অন্য অন্য আলেম আছে, তারা পায়নি। কার জন্য? এই যে সম্মানটা পীরজাদা নওশাদ সিদ্দিকী মুফতি আব্দুল মাতিন সাহেবকে দিয়েছে, এই সম্মানটার যোগ্য মুফতি আব্দুল মাতিন সাহেব বলেন এবং কাইম সাহেব বলেন দীর্ঘ 25 বছর আগে অর্জন করেছে। কিন্তু সম্মানটা আজকে এই সদনে বসে দেওয়া হয়েছে। তারপরেও কে দিয়েছে? যে এই সম্মানগুলোকে মানহানি করেছে, যে আব্বাস, তারই ছোট ভাই নওশাদ সিদ্দিকী। সিদ্দিকী আমি এই কারণে বলছি, কেন মাঝে মধ্যে একটু সত্যি কথা বলে। আর আব্বাসকে তো সিদ্দিকী বলা কোনোদিনই গ্রহণযোগ্য না। আমি এখনো বলছি, আমরা এই দিনের জন্য প্রচুর চেষ্টা করেছিলাম একটা সময়, কিন্তু সেই সময় আমাদেরকে যে গালাগালিগুলো শুনতে হয়েছিল কিছু পীরজাদার মুখ থেকে, 1 নম্বরে আছে ইব্রাহিম। যে ধরনের গালাগালি সেই ব্যক্তিটা করেছিল বাংলার মানুষকে, সেইগুলো কিন্তু অসাধারণ ছিল। আমি এখনো আপনাদের কাছে আবেদন করছি, এই জিনিসগুলো কিন্তু সহজ না। এই যে মানুষগুলো একটা জায়গায় বসে মীমাংসা করে নেবে, এই জিনিসগুলো কিন্তু কোনোদিন সহজ না। কিন্তু তারপরেও পীরজাদা শাহিম সিদ্দিকী যেভাবে চেষ্টা করেছিলেন সকলকে এক জায়গায় করার, সেই চেষ্টায় তিনি সফল হতে পারেননি। কিন্তু যে সময় পীরজাদা শাহিম সিদ্দিকী এই মানুষগুলোকে এক জায়গায় করার চেষ্টা করেছিল, সেই সময় কিছু অন্ধভক্ত, কিছু গোবরখোর, পেশাবখোর, আব্বাসের মতো একজন ব্যক্তির ভক্ত, তারা যে নোংরা গালাগালিগুলো করেছিল পীরজাদা শাহিম সিদ্দিকীকে, সেগুলোও কিন্তু অসাধারণ ছিল।
যখন আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই সকল কথাগুলো মানুষের সামনে তুলে ধরলাম, তখনও তারা যে গালাগালিগুলো করেছিল, ইনফ্যাক্ট এখনো করে গালাগালিগুলো, এগুলোও কিন্তু অসাধারণ। তো এই জায়গাটায় আমরা কোনোদিন মেনে নেব না যাদেরকে আমরা মান্যতা দিয়েছি তাদের নামে কোনো ব্যক্তি গালাগালি করুক। বিশেষ করে তারা যারা দাঁড়িয়ে পেশাব করে এখনো পর্যন্ত, আর রোজার ঈদের আর বকরা ঈদের নামাজ ছাড়া অন্য কোনো নামাজের পার্টিতে তারা বসে না। অনেক মূর্খ জাহিল আছে যারা এই ধরনের জঘন্য গালাগালিগুলো করে। সত্য কথা বলতে সদনে এই দৃশ্যটা দেখে আমি কিন্তু খুবই খুশি হলাম, কিন্তু এই দৃশ্যটা হয়তো ওই সদনের ভিতরেই মারা যাবে, বাইরে বার হবে না। কেন জানেন? কেন? যে নওশাদ সিদ্দিকী ওখানে মুফতি আব্দুল মাতিন সাহেবকে সম্মান দিয়ে কথা বললেন এবং মুফতি আব্দুল মাতিন সাহেব নওশাদ সিদ্দিকীকে সম্মান দিয়ে কথা বললেন, ঠিক সেই ধরনের আগে পিছনে কিছু ভক্ত আছে, তারা উভয় পক্ষকে গালাগালি করে। এই গালাগালি যতদিন বন্ধ না হবে ততদিন পর্যন্ত এর কোনো মীমাংসা হবে না। আপনারা যতই ফটো শেয়ার করেন, যতই ফেসবুকে এসে বলেন, কোনো যায় আসে না। আগে আপনাদের মুখের ভাষা বদলাতে হবে, আর তার আগে সর্বপ্রথম পীরজাদা আব্বাসকে এই সকল মানুষের কাছে ক্ষমা প্রার্থী হতে হবে যাদেরকে তিনি গালাগালি করেছেন, কাফের, বেঈমান, বেদিন, অনেক ধরনের ফতোয়া, নোংরা নোংরা ফতোয়া যেগুলো দিয়েছেন, সেই ফতোয়ার জন্য, সেই গালাগালির জন্য তাকে ক্ষমা প্রার্থী হতে হবে। যেদিন তিনি ক্ষমা চাইবে সেই দিন ইনশাআল্লাহ আমি এদের বিরুদ্ধে অ্যাটলিস্ট কথা বলা বন্ধ করে দেব। আমার একটাই কথা, শরিয়াতের বাইরে যে আলেম, যে ব্যক্তি, যে পীরজাদা, যেই হোক না কেন, যে বাইরে কথা বলবে তাকে কিন্তু শুনতে হবে। চায় আপনার ভক্তরা আমাকে যতই গালাগালি করুক, আমার যায় আসে না। এই জন্য আমার রিকোয়েস্ট সেই সকল পীরজাদাদের কাছে যারা বাংলার লক্ষ লক্ষ মানুষকে মা বোন তুলে জন্ম নিয়ে গালাগালি করেছিল, তাদের কাছে ক্ষমা চেয়ে নাও, এখনো সময় আছে। আমাদের প্রয়োজন এই জাতিটাকে এক জায়গায় করা, ৭২ ভাগে ভাগ করার না।